দুটো বিশ্বযুদ্ধ মানব সভ্যতার উপর দিয়ে বুলডোজার চালিয়েছে। ভারতের প্রেক্ষিতে যদি ঘটনাগুলোকে দেখি তাহলে দেখব 46-এর দাঙ্গা, 47-এর দেশভাগ এবং দেশভাগ পরবর্তী ভারতবর্ষে বিভেদের রাজনীতি এবং সাম্প্রদায়িকতা যে তীব্র আকার ধারণ করেছে তা মানব জীবনকেই বিধ্বস্ত ও বিপর্যস্ত করেছে। মানবতাবাদী কবি শঙ্খ ঘোষ সেই বিধ্বস্ত পৃথিবীর দেখে অস্থির হয়ে উঠেছেন, তাই তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি কাদের কাছে এই বার্তা দিয়েছেন? আসলে আমাদের মতো সচেতন নাগরিক, যারা চেতনা সম্পন্ন, যারা মানবতাবাদী, যারা চায় এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে রেখে যেতে, যারা চায় শান্তিপূর্ণ সহাবস্থান, তারাই কিন্তু কবির পাশে এগিয়ে আসতে পারে বলে কবি মনে করেছেন। তাই কবি তাদেরকে আহ্বান জানিয়েছেন। আসলে আমরা একটা কথা জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা। সমগ্র বিশ্ব বা সমগ্র বিশ্বের ক্ষমতাধর দেশ বা সাম্রাজ্যবাদী শক্তি এই পৃথিবীকে যেন দ্বিখণ্ডিত করতে চেয়েছে বারবার। কিভাবে দ্বিখণ্ডিত করেছে? একদিকে আছে উচ্চবিত্ত, একদিকে আছে নিম্নবিত্ত। এই ক্ষমতা এবং অর্থনীতির দ্বারা তারা পৃথিবীকে বিচ্ছিন্ন করতে করতে, বিভাজন করতে করতে চরম শোষণে পৌঁছেছে। এই চরম শোষণের মধ্যে দিয়ে নিজেদের ক্ষমতাকে আরও তীব্র করার জন্য তারা কিন্তু যুদ্ধকে অস্ত্র বানিয়েছে, তারা দাঙ্গাকে অস্ত্র বানিয়েছে, তারা নাশকতাকে অস্ত্র বানিয়েছে, তারা বিচ্ছিন্নতাকে অস্ত্র বানিয়েছে। আজকে একটা শব্দ আমাদের কাছে খুব পরিচিত, অসহিষ্ণুতা। মানুষকে মানুষের বিরুদ্ধে যে অসহিষ্ণু করা হয়েছে নির্দিষ্ট কিছু এজেন্ডাকে সামনে রেখে, তা কিছু উদ্দেশ্য প্রণোদিত মানুষের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য। মানুষে মানুষে এই বিভাজনের রাজনীতি, মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার স্বার্থের রাজনীতি পৃথিবীতে এখনও ঘটে চলেছে বলেই মানব আজকে মানুষ থেকে আলাদা হয়ে যাচ্ছে। কবি চান মানুষ মানুষের পাশে দাঁড়াক, মানুষ সমস্ত কিছু বিভেদের ঊর্ধ্বে উঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ হয়ে বাঁচুক, মানুষের সমস্যায় মানুষের পাশে দাঁড়াক। কবিতাই চেয়েছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি বলেছেন, আমাদের ডান দিকে ধস, বায়ে গিরিখাদ, মাথায় বোমারু হিমানির বাদ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের কোথাও কিচ্ছু নেই। আমরা আজকে এক অস্থির সমস্যাদীর্ণ পৃথিবীতে এসে দাঁড়িয়েছি। চারিদিকে অস্থিরতা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে, আমরা আজকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, অস্তিত্বের সংকটে ভুগছি। কালকে আমরা সত্যিই থাকবো তো? আজকে এই করোনার আবহে সারা পৃথিবী জুড়ে মানব সভ্যতার ত্রাহি ত্রাহি রব। আমরা সত্যিই তো একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জানি না আমরা আদেও নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো কিনা। এটা তো একটা দিক। কিন্তু যদি মানুষকে বারবার 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 নানা রকম সমস্যার মধ্যে দিয়ে কোণঠাসা করে দেওয়া হয় এবং তাকে বারবার একই প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়, তখন সে কোথায় যাবে? তার তো কোনো দেশ নেই। সত্যিই তো কবিতাই বিপন্ন অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতে কাটাতে নিজেকে আরও বেশি বিপন্ন মনে করছেন। তিনি মনে করছেন মনুষ্যত্ব, মানবিকতা বোধ আজকে বিপন্ন। এগুলো অস্ত্রের কাছে, টাকার কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে। জোর যার মুলুক তার, এই বাণীই যেন আদতে সত্য হয়ে উঠছে। তাই তিনি চাইছেন মানুষের পাশে মানুষের মতো করে দাঁড়াতে। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘর গেছে উড়ে। ঘর আসলে আশ্রয়। মানুষ আজকে আশ্রয়হীন। আচ্ছা, আশ্রয় কি শুধু একটা ইটকাট পাথরের দেওয়ালের চারপাশের মধ্যেই হতে পারে? আসলে আশ্রয়হীন হয়ে পড়ছি আমরা এই পৃথিবীতে মানসিকভাবে। ভয় কাজ করছে আমাদের মধ্যে। যেভাবে বিভাজন বাড়ছে, জাতি, ধর্ম, বর্ণ নানা রকমভাবে মানুষকে বিভেদের মধ্যে ফেলা হচ্ছে, আদেও আমি বা আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে পারবো তো? এই প্রশ্নটাই যেন বারবার
ঘুরে ফিরে আসছে। তাই ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশু ভবিষ্যৎ প্রজন্ম। আসলে ক্ষমতাধর দেশ, সাম্রাজ্যবাদী শক্তি তার থাবা যখন বিস্তার করে, সে প্রথম করে মানুষের আশ্রয়, দ্বিতীয় করে তার ভবিষ্যৎ। আসলে সাম্রাজ্যবাদী শক্তি বা ক্ষমতাধর দেশ তারা কিন্তু মানুষকে যত বেশি সংকটের মধ্যে ফেলতে পারে, তাদের কাজ তত সহজ হয়ে যায়। সেটাই কিন্তু শঙ্খ ঘোষ দেখাতে চাইছেন। তারপরেই তিনি উল্লেখ করছেন, আমাদের ইতিহাস নেই, আমরা কারা? আমরা হচ্ছি সভ্যতার সাধারণ মানুষ, যারা সভ্যতার পিলসুজ, যারা এই সভ্যতাকে ধারণ করছে, যারা এই সভ্যতার প্রদীপকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, যাদের গা বেয়ে প্রদীপের তেল গড়িয়ে পড়ছে, তো আলো পাচ্ছে উপরতলার লোকজন। সত্যি আমরা যদি আজকেও সার্ভে করে দেখি যে সারা ভারতবর্ষের ৮৬% মানুষের সম্পত্তি গচ্ছিত রয়েছে ১% লোকের কাছে, তাহলে ৮৬% লোকের যাবতীয় মূলধন এই ১%ই ভোগ করছে, তারাই আলো পাচ্ছে, ৮৬% অন্ধকারের মধ্যে বেঁচে আছে। তাহলে এই সমাজের কথা তো আমরা স্বপ্নে দেখিনি, এই সমাজের জন্য তো আমরা স্বাধীনতা চাইনি। সত্যিই কি কবি এই কবিতাগুলো লিখছেন ২০০৩, ২০০২, ২০০১ সালের দিকে? তার আগে ঘটে গেছে ১৯৯৯-এর ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধ, তার আগে ঘটে গেছে সারা পৃথিবীতে নানা রকম উগ্রপন্থার আক্রমণ, তার আগে ঘটে গেছে সোভিয়েত ইউনিয়নের ভাঙন। তা বিংশ শতাব্দীর ৯-এর দশক জুড়েই এই অস্থিরতা সমগ্র পৃথিবী জুড়ে চলছে। একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা তাদের ক্ষমতাকে বিস্তার করতে চাইছে, মানুষে মানুষে বিভাজন তৈরি হচ্ছে, মানুষের উপরে হামলা হচ্ছে, জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ বহুগুণ বেড়ে গেছে, ধর্মকে কেন্দ্র করে, জাতিকে কেন্দ্র করে। কবি বিপন্নতা বোধ করছেন, কবি ভয় পাচ্ছেন। এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে গেলে, এই মানবিকতাকে, এই চেতনাকে যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটাই পথ, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি এই একটা মন্ত্র দিয়েই এই মানব সভ্যতাকে বাঁচাতে চাইছেন, তাই তিনি এই আহ্বান জানাচ্ছেন। আমাদের ইতিহাস নেই কেন? আসলে ইতিহাসে কারদের কথা লেখা থাকে? রাজা রাজার কথা, ক্ষমতাবানের কথা, উচ্চবৃত্তের কথা। আমরা জানি তাজমহল কে তৈরি করেছে? শাহজাহান। সত্যিই শাহজাহান তৈরি করেছে? না, শাহজাহান অর্থ বিনিয়োগ করেছে, তৈরি করেছে কোনো একজন শিল্পী, তার কথা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এভাবেই আমাদের ইতিহাস রচনা করা হয়। ক্ষমতাবানের প্রভাবে ইতিহাস এভাবেই বিকৃত হয়ে ওঠে, সাধারণের কথা ইতিহাস থেকে হারিয়ে যায়। আমরা সেই সাধারণ মানুষ, আমাদের কথা মানুষ মনে রাখবে না, কিন্তু আমরাই এই সভ্যতার চালিকা শক্তি, আমরাই পারি এই সভ্যতাকে সঠিক পথ দেখাতে। তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে আরও বেশি করে এগিয়ে যেতে হবে, আমাদের মধ্যে আরও বেশি করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে, বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে আমাদেরকেই। তাই কবি এই আহ্বান জানিয়েছেন। তারপরে কবি বলছেন, তবু তো কজন আছি বাকি। এই তবুর মধ্যে কারা রয়েছে? কবির মতো আরও অসংখ্য সাধারণ মানুষ, যারা চেতনাবোধ সম্পন্ন, যারা মানবিকতায় বিশ্বাসী, যারা ধর্মান্ধতার বিরোধী, যারা এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে রেখে যেতে চায়, তাদের কাছেই কবি এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। তাই কবিতাটা শেষই হয়েছে, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই বেঁধে বেঁধে থাকা, একসঙ্গে থাকা, এই বৃত্তটাকে আমরা যত বড় করব, তত মানবিকতার জন্য, মানব সভ্যতার জন্য ততই মঙ্গলকর। আমরা যদি আমাদের এই বৃত্তটাকে বড় না করতে পারি, ওই বিভেদবাদী শক্তি, ওই সাম্রাজ্যবাদী শক্তি, তারা তাদের বিভেদের রাজনীতির মধ্যে দিয়ে, ক্ষমতার মধ্যে দিয়ে, মানুষে মানুষে বিভাজনের মধ্যে দিয়ে তাদের ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে চাইবে। তাতে মানব সভ্যতার কোনো উন্নতি নেই, মানব সভ্যতার মধ্যে শুভ চেতনার কোনো বোধ নেই, তার মধ্যে আছে অশুভ চেতনার কালো ছায়া। কবি সেই অশুভের বিনাশ ঘটাতে চাইছেন কিভাবে? মানুষের মধ্যে সচেতনতা বোধের জাগরণের মধ্যে দিয়ে। আর সেই জাগরণটা কিভাবে সম্ভব? ওই একটা মাত্র মন্ত্র বা বাণীর মধ্যে দিয়েই সম্ভব, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতার প্রত্যেকটা অংশের মধ্যেই তীব্র ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত সময়
প্রত্যেকটা ব্যঞ্জনা ধরে ধরে আলোচনা করা সম্ভব নয়। সেহেতু শুধুমাত্র মূল বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করলাম। তোমরা যদি এই বিষয়ে আরও আগ্রহী হও তাহলে তোমরা আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে সরাসরি যোগদান করতে পারো। অনলাইন অফলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে তোমরা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো। বারাসাত বা তৎসংলগ্ন অঞ্চলে যারা রয়েছে তারা আমাদের বারাসাতের পাইনিয়ারের স্টাডি সেন্টারে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা চাই তোমরা যাতে আরও এগিয়ে যাও। বাংলায় 90% নম্বর পাওয়ার জন্য এবং প্রতিটি টেক্সটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেনের উপরে পিডিএফ বা প্রিন্টেড মেটেরিয়াল পাওয়ার জন্য তোমরা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা চাইব তোমরা যাতে আরও উন্নতি করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকনটি ক্লিক করতে ভুলো না।